তো যেটা আমি বলছিলাম, আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয় সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা বা কনসেপ্ট অফ দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন প্রসঙ্গ হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি। ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা, ইলাস্টিসিটি মানেটা এটাই বোঝায় যে যখন কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায় আর তার প্রভাব অন্য একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিভাবে পড়ে সেটা মেজারমেন্ট করার একটা টুলস হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমি কি বললাম, কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি চেঞ্জ হয়ে যায় আর তার প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিভাবে পড়ে তা মেজারমেন্ট করার একটা সঠিক উপায় হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবারে ইলাস্টিসিটি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো আমাদের ইকোনমিক্সে আমরা এখন এই মুহূর্তে চাহিদার উপর আমরা সেটা প্রয়োগ করে দেখব যে কিভাবে এই ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা আমরা ইউজ করতে পারি। তো এখন প্রসঙ্গ এটা জানতে গেলে আমাকে জানতে হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা, ঠিক আছে, আর কারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা সেটা আমাকে ফার্স্ট জেনে নিতে হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন কারোর উপর নির্ভরশীল থাকে, ফর এক্সাম্পল আমি আগের দিনও বলেছিলাম, ধরো তুমি আহ, তুমি এবং তোমার বাবা, ঠিক আছে, যদি আমি দুজনকে ধরি, ইউ অ্যান্ড ইয়োর ফাদার, তাহলে কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো? স্যার ফাদার হবে ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্ট, আর আমি হব ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কারণ কি, আমার প্রত্যেকটা ডিসিশনস কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বাবার উপর নির্ভরশীল থাকছে, তো সেক্ষেত্রে তিনি হবেন ইন্ডিপেন্ডেন্ট আর আমি হব ডিপেন্ডেন্ট। বোঝা গেল কি? তো এইভাবে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে জানতে পারি। তাহলে যখন আমরা বলি যে সাপোজ কিউ কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, তার মানেটা কি বোঝায়? যে কোনো দ্রব্যের ডিমান্ড সেই দ্রব্যের প্রাইসের উপর নির্ভরশীল। তাহলে কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট? ফাংশন অফ পি হবে এইটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কি হবে, আর ইন্ডিপেন্ডেন্ট, কিউটা গুড। হবে আর এটা হবে ডিপেন্ডেন্ট। বোঝা গেল কি তাহলে? ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এবার চাহিদার স্থিতিস্থাপকতার ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে যদি চাহিদার স্থিতিস্থাপকতার প্রসঙ্গে আসি তাহলে আমাকে এইটুকু খুব ভালো করে বুঝতে হবে। কি বলছে না, চাহিদা নির্ধারণকারী একটি স্বাধীন চলরাশির শতকরা 1 ভাগ যদি পরিবর্তন হয়, একটা স্বাধীন চলরাশি মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 1% চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, তাহলে চাহিদার পরিমাণে শতকরা কত ভাগ পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে চাহিদা নির্ধারণকারী একটি স্বাধীন চলরাশি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো বলছিলাম আমরা, এখন চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি সেগুলো স্বাধীন নাকি পরাধীন? স্বাধীন। স্বাধীন। তাহলে এই স্বাধীন চলরাশিগুলির মধ্যে যদি 1 ভাগ কোনো একটা এলিমেন্ট, আমি ধরলাম যে প্রাইস, আমি ধরে নিতে পারি, হ্যাঁ, প্রাইসটা একটা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এছাড়া ফিউচার প্রাইস হয় ডিটারমিনেন্ট অফ ডিমান্ড। এছাড়া এরকম অনেক কিছুই হয়ে থাকে। তো আমি যদি শুধু প্রাইসটাকে ধরে থাকি, যদি প্রাইসের 1% চেঞ্জ হয়, তাহলে শতকরা চাহিদার কত পার্সেন্ট তোমার পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেখো, বুঝতে পেরেছো ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? এনি ডাউটস? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই? ওকে। আরেকবার আমি বলে দিচ্ছি ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি। ধরো আমরা বিষয়টা কিরকম ভাবে নিলাম যে একটা প্রোডাক্ট ধরে নিচ্ছি, ধরো ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে, ধরো ফেয়ার অ্যান্ড লাভলি যে আম, তোমার ক্রিমটা আছে মুখে মাখার, সেটার কথাই আমি বলছি। এই ফেয়ার অ্যান্ড লাভলির হয়তো দাম ছিল আগে 49, হুম, তো এখন যদি এটা 59 হয়ে যায়, তার মানে 10 টাকা পরিবর্তন হওয়ার জন্যে তোমার ডিমান্ডে যে শতকরা পরিবর্তনটা হবে সেটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা। এখন আমরা ইকোনমিক্সে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে 3টে দিক থেকে দেখি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি, চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওন বা ডাইরেক্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সেকেন্ড হচ্ছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবং থার্ড হচ্ছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। খুব ভালো করে বুঝবে যে আমি তিনটে কি কি বললাম। একটা হচ্ছে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ডাইরেক্ট প্রাইস বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আরেকটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড,
একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই তিনটে ধরন হয়। যদি আমাকে বলো বুঝতে পেরেছি, তাহলে আমি মুভ করবো পরেরটা। বুঝতে পেরেছি স্যার। বেশ, তোমাকে এখান থেকে কোশ্চেন কিভাবে দিতে পারে, একটা হচ্ছে বলতে পারে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলে, পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কি, বা আয়গত স্থিতিস্থাপকতা কি, অথবা এমনও দিতে পারে এই দুইয়ের মধ্যে ডিফারেন্স কি। হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যে কোনো রকম ভাবে আমাদের কোশ্চেনটা আসতে পারে। তো আমাকে তাহলে কি করতে হবে, আমি কিভাবে আমি অ্যাপ্রোচটাকে বুঝতে পারবো বা কোশ্চেনটাকে আমি ঠিকঠাক আনসার দিতে পারবো। তার জন্য দরকার কনসেপ্ট ক্ল্যারিটি। তুমি যত ভালোভাবে কনসেপ্টগুলোকে রেডি করবা, ততই সুন্দরভাবে তোমার জিনিসগুলো মাথায় থাকবে আর পরবর্তীতে পড়তেও খুব সুবিধা হবে। তো আমরা ফার্স্ট টপিক নিয়ে অ্যানালাইজ করব, যেটা হচ্ছে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা বা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, যেটাকে ওন প্রাইস বা ডাইরেক্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয় বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়। এখানে কি বলা হচ্ছে খুব ভালো করে বুঝবা, খুব সুন্দর টপিক। আর হ্যাঁ, এখানে ছেলে মেয়েদের একটু সমস্যা হয়, এখান থেকে অনেক ভারী ভর্তক কোশ্চেনও করা হয়। তো ভারী ভর্তক কোশ্চেন তখনই তুমি পারবে যখন তোমার কাছে ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। দেখো কাকে বলে আমরা এটা একটু বুঝি, তারপর বাকি ডিটেলসে যাচ্ছি। তো কাকে বলে বুঝতে গেলে আমাকে সংজ্ঞাটা পড়তে হবে। অন্যান্য সকল বিষয় স্থির রেখে বা সেম রেখে কোনো দ্রব্যের দামের 1% পরিবর্তনের জন্য অন্য দ্রব্যের যত শতাংশ দাম, অন্য দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয়, তাকেই বলা হয় নিজ দামগত স্থিতিস্থাপকতা। তার মানে সহজে কি বলা যায়, যে যদি কোনো দ্রব্যের দাম 1% চেঞ্জ হয়, যেটা আমি আগেও পড়ে এসেছি, যদি 1% চেঞ্জ হয়, তাহলে ডিমান্ড তার কত শতাংশ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। তো এটাই অ্যাকচুয়ালি কি বলছে না, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এখানে উল্লেখ করা যায় যে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতাকেই চাহিদা স্থিতিস্থাপকতা বলে, যেটা আমরা এখানে পড়ে এসেছিলাম। দেখো চাহিদা স্থিতিস্থাপকতা, তো 1% চেঞ্জ হলে ডিমান্ডে কি আসবে। তো এখানে প্রাইসটা, এখানে দেখো ডিফারেন্স কি আছে এটার এটার মধ্যে। এখানে বলা হয়েছিল স্বাধীন চলরাশিগুলির মধ্যে যে কোনো একটি শতকরা 1 ভাগ চেঞ্জ হলে। আর এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে শুধুমাত্র তুমি প্রাইসের কথাই তুলে আনবে, ঠিক আছে। দামের 1% পরিবর্তন হলে চাহিদা কত শতাংশ পরিবর্তন হবে। গুড, বোঝা গেল কি? Yes. ওকে, নেক্সট হচ্ছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, যেটা ইডি দিয়ে আমরা ডিনোট করি, ইডি দিয়ে। এবার এই চাহিদার দামগত স্থিতিস্থাপকতার ফর্মুলাটা কি আছে। তো ফর্মুলাটা সিম্পলি চাহিদার, দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন মানে কতটা চাহিদা চেঞ্জ হলো, যে চেঞ্জ ইন ডিমান্ড আমরা বলতে পারি, ডি দিয়ে প্রকাশ করতে পারি। আর দ্রব্যের দামের মানে চেঞ্জ ইন প্রাইস। ওকে, এইভাবে আমরা বলতে পারি। সো হোয়াট অ্যাকচুয়ালি মিন ডেল্টা, this sign was called delta. Okay, so delta means change, ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ, কতটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখানে বললাম আমরা যে ইডি সমান সমান কি, চাহিদার শতকরা পরিবর্তন বা দামের শতকরা পরিবর্তন। এবার যদি আমরা এটাকে চাহিদার শতকরা পরিবর্তনকে ভাঙি, তাহলে আসে চাহিদার পরিমাণে পরিবর্তন আর প্রাথমিক চাহিদা, মানে প্রথমে কত চাহিদা ছিল। আমি ধরলাম প্রথমে তুমি 100 পিস চাহিদা আগে দেখাতো, মানে যখন প্রাইস চেঞ্জ হয়নি, তখন তোমার ডিমান্ড ছিল 100 পিস কোনো একটা প্রোডাক্টের পার্টিকুলার, কোনো একটা ফিক্সড টাইমে, ফিক্সড সিচুয়েশনে। এবার চাহিদার পরিমাণের পরিবর্তন কতটা হলো তোমার দাম চেঞ্জ হয়ে যাওয়ার পর, ধরলাম 10, ঠিক আছে। 10 তুমি হয়তো কমিয়ে দিলা যদি দাম বেড়ে যায়। আমি যদি ধরি যে প্রাইস, ল অফ ডিমান্ডে তো তাই বলে যে প্রাইস যদি ইনক্রিজ করে কোয়ান্টিটি ডিমান্ড কি হবে, তাহলে কমবে। তো আমি ধরলাম যে 10 টাকা আমার দাম বেড়েছে, হ্যাঁ, তো 10 টাকা প্রাইস ইনক্রিজ করেছে। তাহলে আমার কি হবে, 10 টাকা যদি প্রাইস ইনক্রিজ করে, তার মানে আমি এবার প্রোডাক্ট কম পরিমাণে কিনবো। তো আমি এখানে ধরেছি যে চাহিদার পরিমাণের পরিবর্তন 10 আর ছিল কত 100। এবার চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কিভাবে প্রকাশ করব, লক্ষ্য করো দামের পরিবর্তন। আচ্ছা, দাম কত চেঞ্জ হয়েছে, দাম আগে ছিল কত, ধরলাম আমি দাম আগে ছিল 2 টাকা, ঠিক আছে, দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 4 টাকা, তাহলে দামের পরিবর্তন এইটা। তাহলে এক্সাম্পল অনুযায়ী যদি আমি এটাকে প্রকাশ করি, তাহলে 10/100 ডিভাইডেড বাই 4/2, এটাই আমার আসছে। এবার যদি আমি এটাকে সেম সিচুয়েশনে আনি, লক্ষ্য করো, তাহলে এটা 2/4 হয়ে যায়, তাহলে এটা 50,
আর এটা দিয়ে সরি সরি সরি, এটা তো আলাদা ছিল উপরেরটা। 4 দিয়ে এটা কাটলে 5 আর এটা 2, তাহলে উপরে আমার কিছুই নেই, নিচে আছে, তার মানে কি 5/100, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তো 5/100 যদি আমি পয়েন্টে প্রকাশ করি, 0.05%, এইটুকু আমার আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, এটা তো আমি নিউমেরিক্যাল এক্সাম্পলে বোঝালাম। ঠিক আছে, আচ্ছা আমি কাটাকুটিটা তোমায় আরেকবার দেখিয়ে দিই। বুঝতে পেরেছো কাটাকুটিটা? Yes. হ্যাঁ, বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, আমি ভাবলাম এই জায়গাটা একটু বিজি হয়ে গেল বলে বুঝতে পারোনি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করো, যে ধরলাম 10 টাকা চেঞ্জ হয়েছে, ছিল আগে 100 টাকা, আর এদিকে বাই আকারে, বাই আকারেই ধরি, এদিকে প্রাইস ছিল আগে 2 টাকা, এখন হয়ে গেছে কত, 4 টাকা। সো বাই 4/2। তাহলে এটাকে যদি আমি সেম তোমার ফ্র্যাকশনে আনি, 10/100 ইন্টু, এটা পাল্টে যায় 2/4, তাহলে এটা দিয়ে এটা 50, আর এটা 2 দিয়ে 5 and 2 দিয়ে 2, so we have actually 5/100। বোঝা গেল কি? তো এটা আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এভাবে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বার করি, যেখানে আমার উত্তর বেরোচ্ছে 0.05। তাহলে এত পার্সেন্ট কি হচ্ছে না, আমার চেঞ্জ হচ্ছে যদি প্রাইস এই হারে চেঞ্জ হয়, এই যে, ঠিক আছে। তো প্রাইস ডবল হয়ে গেলে এইভাবে চেঞ্জ হচ্ছে। এবার আমি নিচে এসে দেখি, দেখো চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কি বলছে, ডেল কিউ বাই কিউ। কারণ কি, আগে কোয়ান্টিটি ডিমান্ড কি ছিল, মানে কতটা চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, এটা মানে। আর এটা হচ্ছে কি, আগে কি ছিল, ইন্টু 100, মানে পার্সেন্টেজ চেঞ্জ আমরা যেহেতু প্রকাশ করছি। আর এটা ডেল পি বাই পি, তার মানে কি প্রাইস কতটা চেঞ্জ হয়েছে। আমি এখানে 4 টাকা ধরেছি, হ্যাঁ, আর আগে ছিল কত, 2 টাকা ফর এক্সাম্পল। হুম, তার মানে আলটিমেট প্রাইস 6 টাকা হয়ে গিয়েছে। ওকে, আর কোয়ান্টিটি ডিমান্ডে আমি ধরেছিলাম 10 টাকা চেঞ্জ হয়েছে, আর এখানে 100, তো আমি এটা ধরতে পারি যে 110 হয়েছে। আমি যদি ধরি দুটোই বেড়েছে, হুম, ধরলাম যে প্রাইসও বেড়েছে, কোয়ান্টিটি অফ ডিমান্ডও বেড়েছে, ধরো মোবাইল বা এসবের ক্ষেত্রে আমরা এটা ধরতে পারি। তাহলে 100 আমার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ডেল কিউ বাই কিউ আর ডেল পি বাই পি। তারপর ডেল কিউ বাই কিউ, হুম, ইন্টু পি বাই কিউ। কেন নিয়ে আসা হলো, কারণ কি আমরা এটা উল্টে দিলাম যখন এই পাশে নিয়ে এলাম। এবার এই ডেল কিউ মানে ডেল দুটোকে এক সাইডে নিয়ে এলাম, তাহলে ডেল কিউ বাই পি, ডেল পি আর পি বাই কিউ। তো এটাই তৈরি হয়ে গেল প্রাইস ইলাস্টিসিটির ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল কি? ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. প্রাইস ইলাস্টিসিটির ফর্মুলা, আমাদের কিন্তু এটা কিছু কোয়েশ্চেন্স আসবে, 2 মার্কসের ম্যাথসও আসতে পারে, হ্যাঁ, সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে সলভ হবে। আচ্ছা, এইবার একটা মজাদার জিনিস, যে প্রাইস ইলাস্টিসিটি মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার যে প্রকারগুলো আছে, যে অনেক রকমের চাহিদা স্থিতিস্থাপকতা হয়। প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, মানে প্রাইস ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি প্রকার ভেদে যদি যাই, প্রথম আসে সেটা হচ্ছে ইউনিট ইলাস্টিক অর ডিমান্ড। ওকে, ইউনিট ইলাস্টিক অর ডিমান্ড। তারপরেরটা কি আসে দেখো, 1/1 দেখিয়ে দিচ্ছি, ইলাস্টিক ডিমান্ড। ওকে, তো আমরা এটা বলতে পারি ইলাস্টিক ডিমান্ড, এইভাবেই দেখিয়ে দিচ্ছি শর্ট। নেক্সট কি আসছে, অস্থিতিস্থাপক মানে ইনইলাস্টিক ডিমান্ড। ওকে, সো ইনইলাস্টিক ডিমান্ড। নেক্সট কি আসছে, ইনইলাস্টিক ডিমান্ডের পর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। দেখো, তো একটা জায়গা নেই এখানে, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এরপরেরটা কি আছে দেখো, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। তো এটাকে আমরা লিখবো পারফেক্টলি ইনইলাস্টিক, আই লিখতে হবে আগে, ডিমান্ড। তাহলে খুব ভালো করে দেখো, একটা হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, যেটাকে আমি কিভাবে আমরা মনে রাখবো, দেখো, 1, যেটাকে আমরা মনে রাখবো ইউনিট ইলাস্টিক ডিমান্ড। ওকে, 2 আমরা মনে রাখবো কি, ইলাস্টিক ডিমান্ড। 3 আমরা কি মনে রাখবো, ইন ইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে, 4 কি মনে রাখবো আমরা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। 5 কি মনে রাখবো আমরা, পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড।
খুব ভালো করে বোঝো, এগুলো মুখস্থ রাখবো না কিছু, হ্যাঁ অটোমেটিক আমরা মাথায় রেখে দেবো। দেখো ফার্স্টে ইলাস্টিক ডিমান্ড, এই ইউনিট ইলাস্টিক ডিমান্ড, এটা তো মনে থাকবে, হ্যাঁ? Yes. ওকে, এবার তারপরটা ইলাস্টিক ডিমান্ড, তারপরটা ইনইলাস্টিক ডিমান্ড, এই তিনটে মনে থাকবে ইজিলি যদি আমরা একটুখানি ভালোভাবে সতর্ক করি। এর পরেরটা কি হবে দেখো, শুধু এর আগে পি যুক্ত হয়ে যাবে, এ দেখো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, ঠিক আছে? আর তার পরেরটা কি আছে 3 নম্বরে, সেটা আসবে 5 নম্বরে, পি যুক্ত হয়ে যাবে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। মনে থাকবে তো আমি কি কি বললাম? তাহলে পাঁচটা প্রকার কি কি বললাম একটু বলো তো দেখি আমাকে। প্রথমে unit of elasticity demand, তারপর unit of unelasticity demand, হলো না, ইউনিট ইলাস্টিক ডিমান্ড, পরেরটা unelasticity demand, ইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক ডিমান্ড। elastic demand, প্রথমটা তারপর ইউনিট, শোনো unelastic শোনো, demand, মেমোরিতে তারপর মেমোরিতে ভালো perfect করে ঢোকানোর চেষ্টা করো। শোনো, ফার্স্ট হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, এটা মাথায় রাখবা, একটার সঙ্গে একটা উত্তর দেওয়া আছে দেখো। পরেরটা যখন বলবা তখন প্রথমে যে ইউনিট ইলাস্টিক ডিমান্ড বলেছিলা সেখান থেকে ইউনিট কথাটাকে সরিয়ে দেবা, তাহলে কি পড়ে থাকলো ইলাস্টিক ডিমান্ড, তাই তো? তাহলে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক ডিমান্ড, এর পরেরটা কি হবে, ইলাস্টিক ডিমান্ডের আগে আই যুক্ত হবে, মানে ইন ইলাস্টিক ডিমান্ড, হয়ে গেল তিনটে। ফোর্থ নাম্বার কি হবে, পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড, আরেকটা কি হবে পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড, বাস এই পাঁচটাই প্রকার। খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝে বুঝে যদি পড়ো কোনো ইস্যু হবে না। বাকি তো দেখো, বাকি এই তো ফার্স্ট এখানে পড়ানো হলো, এরপর আমি তোমাকে এর ভেতর থেকে কোশ্চেন দেবো। কোশ্চেন দেবো মানে কি, যে ওই যেখানে আমি তোমাকে পিডিএফ গুলো আপলোড করে দিচ্ছি, যেখানে তুমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। তো সেইখানেই দেখবে আর একটা সেকশন আছে যেখানে হচ্ছে ডেইলি কোশ্চেন প্র্যাকটিস, একটা বলে পার্ট থাকবে, যেখানে ডেট ওয়াইজ তোমার প্র্যাকটিস দেওয়া হবে যা যা টপিক পড়ানো হচ্ছে তার ভেতর থেকে। আর 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো তো এরমভাবে প্র্যাকটিসে থাকবে না, সেটা নর্মালি তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তুমি পড়ে নেবে। আর যেটা 5 মার্কসের কোয়েশ্চেন সেগুলো কিন্তু প্র্যাকটিস থাকবে। আচ্ছা কেন প্র্যাকটিস থাকবে, এইটাই চেক চেক করা হবে যে আনসার রাইটিং তোমার কতটা ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে? আনসার রাইটিং শুড বি ডিফারেন্ট। এবং গ্রেডিং দেওয়া থাকবে প্রতিটা অ্যান্সার আপলোডের পর, তোমাকে গ্রেড দিয়ে দেওয়া হবে যাতে করে তুমি বুঝতে পারবে যে আমি কত নাম্বার মোটামুটি পাচ্ছি, বা আমার ডেভেলপ হচ্ছে কি আর আমার ডেভেলপ হচ্ছে না। নেক্সট আমি যেটা বলছিলাম তারপরে, তো খুব ইজিলি তাহলে আমরা মনে রাখতে পারি যে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, ওকে, সেকেন্ড হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, তারপরটা হচ্ছে ইন ইলাস্টিক ডিমান্ড, তারপরটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, তারপরটা হচ্ছে পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড। এবার একটা একটা করে বিষয়ের ভেতরে চলো দেখিয়ে দেখি যে কি কি বলতে চাইছে। ফার্স্ট হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড। ইউনিট ইলাস্টিক ডিমান্ড মানে কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড শুড ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন প্রাইস। তার মানে কি, যে দ্রব্যের দামের শতকরা পরিবর্তন এবং যা হয়, যে হারে ঘটে দ্রব্যের শতকরা পরিবর্তন, মানে চাহিদার শতকরা পরিবর্তন, দ্রব্যের নয়, দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন সেম হারে হবে, তবে আমরা তাকে বলবো সমহর স্থিতিস্থাপক চাহিদা। তাহলে বিষয়টা একবার বলি, যে যদি আমরা 5% প্রাইস চেঞ্জ করি, যেটা এখানে দেওয়া আছে, আর যদি তার জন্য 5% কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হয়, তাহলেই আমরা তাকে বলবো যে কি চাহিদার দামগত স্থিতিস্থাপকতাটা কি হয়েছে না সমহার, ঠিক আছে? তো বোঝা গেল কি? yes, তো যদি দাম শতকরা 5% চেঞ্জ হয়, তাহলে যদি চাহিদাও শতকরা 5% চেঞ্জ হয়, তাহলে তাকে বলবো আমরা কি, কি unit elasticity demand, ইউনিট ইলাস্টিটি না, ইলাস্টিসিটি, elasticity, ইলাস্টিসিটি, ওকে। দেখো ভালো করে, এইটা দিয়ে আমরা কি প্রকাশ করি, ডেল কিউ দিয়ে, uh, চেঞ্জ ইন পরিবর্তন, কোয়ান্টিটি, কতটা পরিমাণে চাহিদা চেঞ্জ হচ্ছে। আর এটা দিয়ে আমরা কি পরিমাপ করি, the price এর পরিবর্তন, প্রাইসের পরিবর্তন। তাহলে কি, যদি দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন সেম হয়, তবেই আমরা তাকে বলি কি ইউনিট ইলাস্টিক ডিমান্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ। ছবি কেমন হবে একটু দেখি। এই হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড। লক্ষ্য করো একটা জিনিস, এই যে গ্যাপটা, মানে যতটা পরিমাণ দাম কমেছে, দেখো ততটা পরিমাণই দাম বেড়েছে,
এই কোয়ান্টিটি ডিমান্ড বেড়েছে, ঠিক আছে? তো যেহেতু সেম এর স্লোপটা, এই মানটা, তার জন্য আমরা এটাকে বলছি ইলাস্টিক ডিমান্ড, ঠিক আছে? তখন আমরা এটাকে বলছি যে সমহার স্থিতিস্থাপক চাহিদা। মাথায় ঢুকলো? হ্যাঁ পরেরটায় চলে যাই। বেশ, হ্যাঁ পরেরটা কি আছে দেখো, স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা বলছে কি, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন যে হারে ঘটে, চাহিদার শতকরা পরিবর্তন যদি তার থেকে বেশি হারে ঘটে। তার মানেটা কি, যদি আমি প্রাইস 5% চেঞ্জ করি, যেটা এখানে দেওয়া আছে, আর কোয়ান্টিটি ডিমান্ড 20% চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলবো কি, কি বলবো? স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা। যদি কাটাকুটি করি কত হচ্ছে বলো তো? 4। 4। তাহলে এই যে অ্যান্সার, 4 সবসময় 1 এর থেকে বেশি হচ্ছে, যার জন্য এখানে ইডির মান কি হবে? গ্রেটার দ্যান 1। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 কেন হবে? তাহলে এখানে আমরা চাহিদা এখানে, বাড়ছে এখানে বেশি। নোটেশন আমরা কি লিখতে পারি? কোনটা বেশি হচ্ছে? তাহলে ডেল কিউ গ্রেটার দ্যান ডেল পি, এটা বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। না, নেক্সট হচ্ছে, বলো। স্যার বলছি আরেকবার বলেন। গুড। এটা কি বলছে? 20% যেটা চেঞ্জ হচ্ছে, এটা কিউডি। এটা কি বলছে? এটা প্রাইস। হ্যাঁ, তো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন প্রাইস, তাহলে কোনটা বেশি? এইটা বেশি, যার জন্য আমি বললাম কিউডি গ্রেটার দ্যান ডেল পি। বুঝতে পেরেছো? হ্যাঁ এটা 20% আছে, আর এটা কত পার্সেন্ট আছে? 5%। বুঝতে পেরেছো? হ্যাঁ বেশ, পরেরটাই যাই আমরা। পরেরটা কি আছে? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। তার আগে আমাকে ইনইলাস্টিক ডিমান্ড পড়তে হবে। ইনইলাস্টিক ডিমান্ড ঠিক ইলাস্টিক ডিমান্ডের উল্টো। যদি 5% ইয়ে চেঞ্জ হয়, তোমার প্রাইস চেঞ্জ হয়, মানে ডেল পি, তাহলে ডেল কিউ তোমার নিশ্চয়ই এর থেকে অনেক কম হবে। তো 2% ধরলাম আমি, তাহলে আমরা বলবো যে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এক্ষেত্রে মান কি হবে? ইডির মান লেস দ্যান 1, এটার ক্ষেত্রে গ্রেটার দ্যান 1, এটার ক্ষেত্রে লেস দ্যান 1। কেন লেস দ্যান 1 হবে? যে হারে দাম পরিবর্তন হচ্ছে তার থেকে কম হারে প্রাইস, সরি, কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হচ্ছে। তো এরকম কেস যদি হয়ে থাকে, তাহলে অস্থিতিস্থাপক চাহিদা আমরা বলবো, ঠিক আছে? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। খুব ভালো করে বোঝো, দ্রব্যের দাম যদি স্থির থাকে, মানে প্রাইস যদি আমরা ফিক্সড করে রেখে দিই, নো চেঞ্জ প্রাইসে, হ্যাঁ, তাহলে দ্রব্যের দামের পরিবর্তন যদি শূন্য হয়, মানে কি, প্রাইস চেঞ্জ না হওয়া মানেই কি, পি ইকুয়াল টু জিরো, নো চেঞ্জ। কিন্তু তা সত্ত্বেও যদি দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, তাহলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলা হয় সেক্ষেত্রে, আর এটির মান ইনফিনিটি হয়। কারণ কি, এখানে দ্রব্যের দাম দেখো ফিক্সড, এই যে ফিক্সড, প্রতিটা ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? ডিমান্ড চেঞ্জ হচ্ছে। দেখো ডিমান্ড চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ হচ্ছে কি, উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে না। তাই প্রাইস এখানে ফিক্সড, চেঞ্জ যেটা হচ্ছে সেটা ডিমান্ড হচ্ছে, যার জন্য ফিক্সড থাকার ক্ষেত্রে আমরা বলেছি পি ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? আচ্ছা, কেন এটা ইনফিনিটি হলো? লক্ষ্য করো, ডেল কিউ বাই ডেল পি বলতাম আমরা, এবার ডেল পিটা কি বলছে? জিরো। তাহলে জিরো যদি এটা হয়, তাহলে আমরা ডেল কিউ দিয়ে, বা আমরা এটাকে যদি কোয়ান্টিটি ডিমান্ডটাকে 20%ও চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে জিরো বাই এটা বলতে অসঙ্গত হয়ে দাঁড়ায়। অসঙ্গতর অর্থই হচ্ছে তোমার অসীম বা ইনফিনিটি। ওকে, তাহলে চাহিদা স্থিতিস্থাপকতার মান অসীম হবে। কেন অসীম হবে বুঝতে পেরেছো? প্রাইস এক্ষেত্রে ফিক্সড হবে, ঠিক আছে, নো চেঞ্জ, নো চেঞ্জ ইন প্রাইস, বাট ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম একটা উদাহরণ দিতে পারো আমাকে? আমাকে একটা উদাহরণ দিতে পারো? ভাবো একটা উদাহরণ। মনে আসছে না। প্রাইস চেঞ্জ হচ্ছে না, তবু ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, ভাবো।
অনেক উদাহরণ হয় কিন্তু। মনে পড়ছে না এখন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমি এরপরে আরো একটু ডিটেলসে যখন যাব এটার, তখন আমি ওটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আগে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপর আমি আরো ডিটেলসে যাব এটার। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই তো? সিরিয়াসলি কোনো সমস্যা নেই? তাহলে আমি পরেরটা যেতে পারি? এটা আমাকে একটু দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, মানে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, এটার ক্ষেত্রে হচ্ছে কি, যে যদি দ্রব্যের দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও, মানে আগেরটা আমরা ধরেছিলাম পি ইকুয়াল টু কি জিরো, মানে চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে যদি দ্রব্যের দাম পরিবর্তন হয় তা সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, মানে দ্রব্যের দামের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা সেটাকে কি বলবো? পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। সেক্ষেত্রে ইডির মান জিরো। আমি আরেকবার বলি, এক্ষেত্রে ইডির মান ইনফিনিটি ছিল। এই যে এক্ষেত্রে ইডির মান ইনফিনিটি ছিল। লক্ষ্য করে এখানে কি বলা হচ্ছে, প্রাইস চেঞ্জ হচ্ছে কিন্তু ডিমান্ড সেম থাকছে, তাই তো? তাই বলছে কি? না, প্রাইস চেঞ্জ হচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে না, এইটা। এই দেখো, প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো, কিন্তু ডিমান্ড কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেম। আর এক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রাইস সেম রয়েছে কিন্তু ডিমান্ড এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মাথায় রাখবা যে যদি বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক যদি হয়, ইলাস্টিক যদি হয়, তার মানে জানবা যে ডিমান্ড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে। আর যদি বলে যে ইনইলাস্টিক, ইনইলাস্টিক মানে ডিমান্ড চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? ইনইলাস্টিক মানে ডিমান্ড চেঞ্জ হচ্ছে না। একটু ভালো করে পড়ে নাও এখান থেকে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এক্ষুনি করো। আচ্ছা, এটা সরিয়ে দেবো, হ্যাঁ স্যার। পরেরটাই গেলাম, দেখো।
আচ্ছা, এটা দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে দেখো যেটা দেখানো হচ্ছে। আচ্ছা, এটা তো আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, বেসিক কনসেপ্ট। এবার একটু ডিটেলসে যাই, যে অ্যাকচুয়ালি যদি আমি এর ভেতরটায় যাওয়ার চেষ্টা করি, যে কোন গুডসের ক্ষেত্রে কি কি হবে, কোন গুডসের ইলাস্টিসিটি অফ ডিমান্ড কেমন। আচ্ছা, আমি তার আগে বলে নিই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ব্যাপারটা কি, বুঝতে পেরেছো? এবং শুধু তাই নয়, হ্যাঁ ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত কত প্রকার এবং কি কি। মাথায় রাখবা যে আমরা শুধুমাত্র কিন্তু এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের এক প্রকার সম্পর্কে পড়েছি, হ্যাঁ, ডিটেলস কিন্তু আর পড়িনি আমরা, হ্যাঁ। কারণ কি, আমরা তিনটে ভাগের মধ্যে প্রথম ভাগ নিয়ে বলছিলাম। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে মানে ইডি বলতে আমরা যেটা বুঝতে পারছি, যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, দ্যাট ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটাই হচ্ছে আমার তোমার ইলাস্টিসিটির উদাহরণ। এবার যদি আমি ধরে নিই যে একটা, ধরো সাপোজ এরকম একটা উদাহরণ আমরা নিয়ে নিলাম। Just a minute। আচ্ছা, এরকম একটা উদাহরণ আমরা নিয়ে নিলাম, যে সাপোজ যে একটা প্রোডাক্টের প্রাইসের কথা বলছি, যেটা বাই 10% কমে গিয়েছে, হ্যাঁ। ভালো করে বুঝবা, 10% কি হয়ে গেছে, কমে গিয়েছে একটা প্রোডাক্টের প্রাইস। এবার তার জন্য কোয়ান্টিটি ডিমান্ড কি হয়েছে, 20% বেড়ে গিয়েছে। কারণ কি, আমরা ল অফ ডিমান্ডের থেকে জানি যে যদি প্রাইস ডাউন হয় তাহলে কি হয়, কোয়ান্টিটি ডিমান্ড কি হয়, বাড়তে থাকে, হ্যাঁ। অ্যাজ প্রাইস ডিক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজেস। তো আমি যদি এটাকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ছবিতেও দেখাই, পাশে প্রাইস মেজার করি, পাশে কোয়ান্টিটি ডিমান্ড মেজার করি, তো দেখো প্রাইস যত বাড়বে কোয়ান্টিটি ডিমান্ড, দেখো প্রাইস বেড়েছে, কোয়ান্টিটি ডিমান্ড কি হয়ে গেছে, আগে এখানে ছিল এখন এইখানে চলে আসছে, হুম।
তো এটা ল অফ ডিমান্ড, এটাকে বলা হয় ল অফ ডিমান্ড। এখন আমি যদি এই একটা উদাহরণ নিয়ে নিই, যে ক্ষেত্রে যে প্রাইস 10% ডাউন হয়, 20% কি হয়ে গেছে, কি চেঞ্জ হয়েছে ইনক্রিজ 20%? হ্যাঁ, বেড়েছে। গুড। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলে, কোয়ান্টিটি ডিমান্ড কতটা চেঞ্জ হয়েছে, দেখো 20%, তাই তো, আর প্রাইস কতটা চেঞ্জ হয়েছে 10%। তাহলে উভয় যদি কাটাকুটি হয় মাত্র অ্যান্সার বেরোয় 2। তাহলে প্রাইস ইলাস্টিসিটি 2 বেরোচ্ছে। খুব ভালো করে বোঝো, 2 যদি বেরোয় তাহলে আমার এটার কি ইঙ্গিত দিচ্ছে, যে আমরা যেগুলো পড়লাম ইউনিট ইলাস্টিক বোঝাচ্ছে, ইউনিট ইলাস্টিক বোঝাচ্ছে নাকি, আচ্ছা আমি শর্টে শর্টে লিখলাম, ইউনিট ইলাস্টিক বোঝাচ্ছে নাকি আমরা একটা পড়লাম যে ইলাস্টিক ডিমান্ড বোঝাচ্ছে, নাকি ইন ইলাস্টিক বোঝাচ্ছে, নাকি তোমার পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বোঝাচ্ছে, আর নাকি পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড বোঝাচ্ছে? ভাবো কোনটা হতে পারে, মানে কার মধ্যে আসবে, যেহেতু মান 2 বেরিয়েছে। ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড, কারণ কি ইলাস্টিক ডিমান্ডে বলা হয়েছিল গ্রেটার দেন 1, এডির মান গ্রেটার দেন 1, তো এটা গ্রেটার দেন 1 হয়েছে, তাই তো, বোঝা গেল কি? এখন টাইপসে গিয়ে তো আমরা দেখলাম যে কি কি হয়, যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয়, ইনকাম ইলাস্টিসিটি, আর একটা তোমার হচ্ছে গিয়ে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। বাট আমরা এই মুহূর্তে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডেই রয়েছি। এবার যদি আমি ধরি যে ইডির মান ইনফিনিটি, আমরা একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি, ইডির মান ইনফিনিটি যদি ধরি, তাহলে সেটা কার মধ্যে আসে? ইনইলাস্টিক কার মধ্যে ডিমান্ড। আসে? ইডির মান ইনফিনিটি কার মধ্যে আসবে বলো? আচ্ছা একটু পরিষ্কার করে নিয়ে সুবাদে, তাড়াতাড়ি বলবে। ইনইলাস্টিক ডিমান্ড হবে। ইডির মান, তাই হবে, একটু ভালো করে ভেবে বলবে কিন্তু। সমাহার স্থিতিস্থাপক। ইডির মান যদি আমি বলি ইনফিনিটি, তার মানেটা কি বোঝায় বলো তো, তার মানেটা কি বোঝায়? এটার মানে, এটার মানে বোঝায় যে যদি অল্প বিস্তর প্রাইস চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডে একটা বিরাট পরিবর্তন আসবে, মানে বিরাট চেঞ্জ হয়ে যাবে। তার মানে স্মল চেঞ্জ ইন প্রাইস ইন্ডিকেট লার্জ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। বোঝা গেল কি? এটা কার ক্ষেত্রে বোঝায়? এটা যখন ইডির মান গ্রেটার দেন 1 হয়, এডির মান গ্রেটার দেন 1 হয়, যেটা আমরা একটু আগে করলাম। বাট ইনফিনিটির কেস কি হবে? ইনফিনিটি বলতে বোঝাবে যে যদি মানে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, এটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, ঠিক আছে? এটা কখন ঘটবে? এটা ঘটবে যখন ছোট্ট একটা প্রাইস চেঞ্জ তুমি করবা, তার জন্য ইনফিনিটি কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে স্মল চেঞ্জ ইন প্রাইস ইন্ডিকেটস হাই বা হাইয়েস্ট অর ইনফিনিটি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এটার এক্সাম্পল কি হতে পারে? পারফেক্টলি সাবস্টিটিউট গুডস হতে পারে, ঠিক আছে? যে কম্পারেটিভ মার্কেটে যেসব সাবস্টিটিউট গুডসগুলো আছে, যেমন ধরো আহ, যে আমরা এরকম ধরলাম যে ধরো দুটো দোকান রয়েছে, দুটো শপ, শপ ওয়ান এবং শপ টু। হ্যাঁ, দুজনেই ধরো সেম প্রোডাক্ট বিক্রি করছে, লাইক ভেজিটেবলস। হ্যাঁ, দুজনে ভেজিটেবলস বিক্রি করছে। এখন ইনি যে দামটা নিচ্ছে সেম ভেজিটেবলসে, ইনি 1 টাকা করে কম নিচ্ছে, ঠিক আছে? তাহলে ছোট্ট একটা প্রাইস চেঞ্জ হচ্ছে না? ইনি যে জিনিসের দাম 10 টাকা নিচ্ছেন, ইনি সেই জিনিসের দাম 9 টাকা নিচ্ছেন। হ্যাঁ, ইনি যেটার দাম 100 টাকা নিচ্ছেন, ইনি সেটার দাম 99 টাকা, মানে 1 টাকা করে কম নিচ্ছেন। তুমি মাথায় রাখবে যে এরকম যদি ঘটে, তাহলে আনলিমিটেড ডিমান্ড তৈরি হবে ইনার কাছে, সব দোকানদাররা এই খরিদ্দাররা আস্তে আস্তে এই দোকানে যেতে শুরু করবে। তো এইটা যদি, এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। কারণ কি, ছোট্ট একটা প্রাইস চেঞ্জ, যেহেতু কম্পারেটিভ মার্কেট এটা, তো কম্পারেটিভ মার্কেটে সবাই চাই যে কোথায় প্রাইস কম আছে। হ্যাঁ, তো যেহেতু পারফেক্ট একটা ইনফরমেশন তাদের কাছে থাকে, তো এইরকম কেসগুলোকে আমরা বলতে পারি। আমরা আরও ডিটেলসে নিতে পারি প্রোডাক্টের ক্ষেত্রে, একটা প্রোডাক্টে যদি 1 টাকা দাম কমে, তার 1000 গুণ ডিমান্ড বেড়ে যায়। তো এরকম, যার জন্য তুমি দেখবে যে মোবাইলের দাম হোক, বেশিরভাগ জিনিসের দাম 49 হয়, 999 হয়, 599 হয়, মানে 500
5999। সো প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ান মাইনাস করে দেওয়া থাকে, কারণ কি এটা বিগার একটা চেঞ্জ আসে। দেখো এটা 6000 যদি বলি তো একটা এফেক্ট পড়বে, আর যদি 5999 বলি একটা এফেক্ট পড়বে। তো এই এফেক্টগুলো অ্যাকচুয়ালি এই ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ইনফিনিটি কেস, যেটাকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, সেই রকম কেসগুলোতে এগুলোকে দেখানো হয়। নেক্সট কি ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড কি বলেছে, ইডির মান গ্রেটার দেন ওয়ান হবে। কি হবে, ইডির মান গ্রেটার দেন ওয়ান হবে। তো ইডির মান গ্রেটার দেন যদি ওয়ান হতে হয়, তার মানে অবভিয়াসলি ওপরের যে চেঞ্জ সেটা 20%, নিচের যে চেঞ্জ সেটা মেবি 10%, তাহলেই তো গ্রেটার দেন ওয়ান হবে। বোঝা গেল কি? হ্যাঁ তো স্যার। এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইডি গ্রেটার দেন ওয়ান তবেই হচ্ছে। হুম। এবার এই কেসগুলোকে উদাহরণ আমি কি নিতে পারি, লাক্সারি আইটেম, ঠিক আছে, এক্সপেন্সিভ কার হতে পারে, তারপরে তোমার আরও যে মোর এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো আছে যেগুলো আমরা ধরো অ্যাপেলের মোবাইল হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে এই ডিমান্ড গ্রেটার দেন ওয়ান হবে। মানে কি 10% যদি প্রাইস চেঞ্জ হয় 20% ডিমান্ড বেড়ে যাবে। দেখো এমনি অ্যাপেলের মোবাইলের চাহিদা বেশি, তার উপর যদি দাম বাড়ে তো তার চাহিদা আরও বেড়ে যাবে। ঠিক আছে, গোল্ড হতে পারে, গোল্ডের ক্ষেত্রে এরকম হয়, কারণ কি গোল্ড এক্সপেন্সিভ জিনিস এবং আহ, এটার ডিমান্ড সবসময় হাই থাকে। তো এইগুলো হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের মধ্যে আসবে। এবার ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড আমরা যেটা বলেছিলাম, ইডি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা আমি একটুখানি এটাকে ক্লিয়ার করে নিই, ইডি ইকুয়াল টু ওয়ানের উদাহরণ বলতে পারবে? হ্যাঁ, ইডি ইকুয়াল টু ওয়ান, ইডি ইকুয়াল টু ওয়ান, দেখো ইডি না ইকুয়াল টু ওয়ান, যেটাকে বলছি ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, এটা কখন বা কিভাবে ঘটে, যদি প্রাইস চেঞ্জ যা হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ যদি সেম হয় তাহলে এটা হয়। তো এইরকম বিষয়গুলো কখন ঘটে, মানে এক্সাম্পল কি হতে পারে, এরকম চেঞ্জগুলো কখন হতে পারে? এরকম চেঞ্জগুলো হতে পারে ফর এক্সাম্পল, যে এরকম যদি হয় যেখানে কনজিউমার এমন ধরনের একটা কনস্ট্যান্ট ইনকাম স্পেন্ড করতে চাইছে, ধরো তিনি ভেবেই রেখে দিয়েছেন যে আমি 100 টাকা আমি এর পেছনে খরচ করব, এই প্রোডাক্টের জি প্রোডাক্টের জন্য আমি 100 টাকা খরচ করবো, এর বেশি করব না। এরকম যখন তিনি কনস্ট্যান্ট করে রেখে দেবেন, ঠিক আছে, খরচাটাকে কনস্ট্যান্ট করে রেখে দেবেন, তাহলে কি হবে, যে প্রাইস চেঞ্জ ঠিক যে হারে হচ্ছে, ঠিক আছে, সেই হারেই কিন্তু তিনি তার রেশিওটাকে চেঞ্জ করবেন। বোঝা গেল কি? হ্যাঁ তার স্যার। মানে আমরা বলতে পারি যে কনজিউমার যেই জায়গায় একটা ফিক্সড ইনকামের একটা পোর্শন দিয়ে রেখে দিচ্ছেন, বা ইনকামের একটা ফিক্সড প্রপোর্শন দিয়ে রেখে দিচ্ছেন, সেইখানে যদি প্রাইস চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে ইডি ইকুয়াল টু এইটা হবে। হ্যাঁ, তার মানে কি ডেল কিউ বাই ডেল পি। তো সেক্ষেত্রে ডেল কিউ যদি 20% হয়, তখনই 20% হবে যখন ডেল প্রাইস যদি 20% হয়ে থাকে। ঠিক আছে, তার মানে কি তিনি ভেবে রেখে দিলেন যে আমি একটা প্রোডাক্টের জন্যে আমি 20%ই আমার ইনকামের খরচ করব। আমার যে টোটাল 100% ইনকাম, তার 20% ইনকাম আমি এই প্রোডাক্টের জন্য খরচ করব। তার মানে যদি 20% প্রাইস বেড়ে যায়, তিনি 20% তোমার ইনকামটাকে কি করবেন, স্পেন্ড করবেন তার পিছনে। মানে তার রেশিওটাকে সেম রাখবেন। দেখো চেঞ্জ ইন প্রাইস আর চেঞ্জ ইন ডিমান্ড, ওকে, ততটাই তিনি ডিমান্ড চেঞ্জ করবেন যতটা প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। তারপরে আসছে ইন ইলাস্টিক ডিমান্ড। ইন ইলাস্টিক ডিমান্ডটা কি, ইডি লেস দ্যান ওয়ান হয়, তাই তো ইন ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে। ইন ইলাস্টিক ডিমান্ড সেটাকে আমরা এইভাবে ডিনোট করেছিলাম। তো তার ক্ষেত্রে ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে ইডির মান কি হয়, লেস দ্যান ওয়ান। কারণ কারণ কি বলতে পারবে? কারণ প্রাইস যে হারে প্রাইসে চেঞ্জ কমে। হচ্ছে কোয়ান্টিটি, দেখো প্রাইস যে হারে চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ড তার থেকে বহুত কম হারে চেঞ্জ হচ্ছে। এই যে কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ, এই যে প্রাইস চেঞ্জ। তো এইরকম কারণে এরকম গুডসগুলো কি হয়, নেসেসারি গুডস যেগুলো আছে, ঠিক আছে, নেসেসারি ফুডস যেগুলো আছে, হুম, যেমন ধরো রাইস থেকে শুরু করে একাধিক জিনিসপত্র, বা গ্যাস হতে পারে, ঠিক আছে, গ্যাসটা আমাদের খুব কাজে লাগে। সেখানে কি হয়, কনজিউমার কনজামশনটাকে ইজিলি রিডিউস করতে পারে না, ঠিক আছে, সেক্ষেত্রে ডিমান্ড লেস দ্যান হয়ে যায়। তার মানে কি প্রাইস যতটা চেঞ্জ হয় কোয়ান্টিটি ডিমান্ড তার থেকে খুব কম হারে চেঞ্জ হয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। প্রাইস অনেক বাড়লেও কোয়ান্টিটি ডিমান্ড ততটা তোমার কমে যায় না, কারণ কি এটা আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট ইউজ হয়। তারপরে আসছি পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড, লাস্ট পার্ট আমাদের পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড। ওকে, পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড আমরা
দেখেছি যে এর মান কি হয়, এর মান ইকুয়াল টু জিরো হয়। কিন্তু কেন ইকুয়াল টু জিরো হয়? যে যখন যে প্রাইস তো চেঞ্জ হয়ে যায় কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে কোনো চেঞ্জ হয় না। প্রাইস চেঞ্জ হয়ে যায় কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে কোনো চেঞ্জ হয়ে যায় না। তাহলে ছবিটা কোনটা ঠিক বলতে পারবো আমাকে? এইটা ঠিক যদি আমি এখানে প্রাইস আর এখানে কোয়ান্টিটি মাপি, আর এটা ডিমান্ড কার্ভ মাপি, ডিমান্ড ডিডি, নাকি এইটা ঠিক? ডিডি ওয়ান প্রাইস কোয়ান্টিটি, বলতে পারো আমাকে কোনটা ঠিক? এই ডায়াগ্রামটা ঠিক না এই ডায়াগ্রামটা ঠিক? স্যার নিচেরটা। ইকুয়াল টু জিরো, ডিমান্ডে কোনো চেঞ্জ হয় না, ঠিক। এই যে প্রাইস বাড়লেও কোয়ান্টিটি ডিমান্ডে কোনো চেঞ্জ হয় না। বুঝে গেল তাহলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। বেশ, আমি একটুখানি এটাকে ক্লিয়ার করে নিই। ওকে, এরপর আমরা আরো বেশ কিছু ভাইটাল জায়গায় যাব যেখানে 2 মার্কসের কোয়েশ্চেন আমাদের পেপারে আসতে পারে। হ্যাঁ, যারা বেঙ্গলিতে পড়ছে তাদের জন্য পিডিএফ বেঙ্গলিতেই থাকবে, আর যারা ইংলিশে পড়ছে তাদের জন্য ইংলিশে থাকবে। ভালো করে বোঝো। ধরো আমরা নেসেসিটি প্রোডাক্টের কথা বলছি, ঠিক আছে? তো ধরো আমরা নেসেসিটিস প্রোডাক্টের কথা বলছি। এক্ষেত্রে আমার উদাহরণ কি হতে পারে? এক্ষেত্রে হতে পারে ফুড হতে পারে, তাই তো? তারপরে ফিউল হতে পারে। হ্যাঁ, এইরকম জিনিসগুলো আমার এটার মধ্যে আসতে পারে, যার মান কি হতে পারে? ইডি লেস দেন ওয়ান, নাকি ইডি গ্রেটার দেন ওয়ান, নাকি ইডি ইকুয়াল টু জিরো, নাকি ইডি ইকুয়াল টু ইনফিনিটি। বলতে পারো আমার মধ্যে কোনটা ঠিক হবে? স্যার ইডি ইকুয়াল টু জিরো। কেন? দেখো, নেসেসিটিস মানে কি? যেটা খুব প্রয়োজনীয়, মানে ফুড। বলা হয় যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তো আমি কি কি বললাম? খাদ্য, বস্ত্র, বাসস্থান। খুব ভালোভাবে ভেবে দেখো যে বাসস্থান ছাড়া আমরা থাকতে পারবো, যেমন অনেক যাযাবর বা যারা রাস্তায় রাস্তায় থাকেন, সেক্ষেত্রে তারা তো বাসস্থান ছাড়া রয়েছেন, সেটাও পসিবল। বস্ত্র ছাড়া এ সমাজে থাকা সম্ভব না, আর খাদ্য ছাড়া আমরা থাকতে পারবো না। তা খাদ্যটা হচ্ছে, আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি আমার প্রেফারেন্সের অনুযায়ী এবং মোস্ট ইম্পর্টেন্সের অনুযায়ী, তাহলে খাদ্যটা হচ্ছে প্রথমে থাকবে, বস্ত্রটা সেকেন্ডে থাকবে, থার্ড হচ্ছে বাসস্থান। ভেবে দেখো, এই তিনটে জিনিস নেসেসিটি, এটা কি প্রাইসের সঙ্গে কোনো রিলেশন আছে? ভাবো, দাম বাড়ছে কমছে কোনো ফারাক পড়বে? না স্যার। দাম বাড়লেও কিন্তু এই রকম ডিমান্ডে কোনো ফারাক পড়বে না। ভেবে দেখো রাইস, ঠিক আছে? আমি যদি চালের কথাই বলি, ধরো চাল এখন এই মুহূর্তে তো 50 রুপিস পার কেজি রয়েছে আমাদের এখানে, অন অ্যান অ্যারাউন্ড। এবার এটা যদি কখনো এরকম হয় যে 70 রুপিস এরম হয়ে দাঁড়ায় পার কেজি, ভেবে দেখো, আগে তোমার বাড়িতে যদি ডেলি ডেলি 1 কেজি লাগতো, হ্যাঁ, এখন দাম বেড়ে যাওয়ার পর তাহলে কি তুমি 1 কেজি ভোগ করবে না তার থেকে কম ভোগ করবে? 1 কেজি। মিনিমাম মিনিমাম 1 কেজি লাগে, হ্যাঁ, এটাও বলে দিই, মিনিমাম 1 কেজি লাগতো আগে। আগে মিনিমাম 1 কেজি তোমার জিনিস চাল লাগতো। এই মুহূর্তে দাম বেড়ে যাওয়ার পর তুমি কি 1 কেজি নেবে না তার থেকে কম নেবে? 1 কেজি নেব। 1 কেজি নেবো। তাহলে কোনো চেঞ্জ হলো? প্রাইস চেঞ্জ হওয়ার ফলে কোয়ান্টিটি ডিমান্ড, না। প্রাইস চেঞ্জ হওয়ার ফলে কোয়ান্টিটি ডিমান্ড কোনো রকম চেঞ্জ হলো না। তার মানে ইডির মান লেস দ্যান ওয়ান, ঠিক আছে? তার মানে খুব ধীর গতিতে আমার চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। হুম, প্রাইস চেঞ্জ হলেও কোয়ান্টিটি ডিমান্ড খুব ধীর গতিতে চেঞ্জ হচ্ছে। সো হোয়াট ডাজ ইন্ডিকেট? 20% যদি আমি প্রাইস চেঞ্জ ধরি, 5% যেটা আমি বারবার বলে এসেছিলাম, কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা 1/4 অ্যান্সারে এলে, তার মানে 1/4। ওকে, 4/1 তোমার কোয়ান্টিটি ডিমান্ড। যদি 4 ভাগ প্রাইস চেঞ্জ হয়, তো 1 ভাগ কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। বোঝা গেল? তো আমাদের অ্যান্সার কি হবে? প্রথমটা হবে ইডি লেস দ্যান ওয়ান। কার ক্ষেত্রে? নেসেসিটি প্রোডাক্টের ক্ষেত্রে। ভালো করে বিষয় মাথায় রাখো কিন্তু, নেসেসিটি প্রোডাক্টের ক্ষেত্রে। মুছে দেবো তাহলে? হ্যাঁ। হ্যাঁ, বেশ। এবার যদি আমি লাক্সারি প্রোডাক্টটাকে আনি এখানে, নেসেসিটির পরিবর্তে যদি আমি লাক্সারি প্রোডাক্টকে আনি, হোয়াট হ্যাপেন? ওফ, এটা মোছা যাবে না, এটা সেম থাকবে। ইডি কি ছিল এটা? গ্রেটার দেন ওয়ান, ইডি লেস দেন ওয়ান। আচ্ছা, যদি আমি লাক্সারি প্রোডাক্টের কথা বলি,
বলতে পারো কি হবে? লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, লাক্সারি প্রোডাক্ট কি? দামি কার, তোমার হ্যাঁ দামি গাড়ি হতে পারে। আর কি কি হতে পারে? ফোন। সেন্ট হতে পারে, হুম, ভালো জামা কাপড় হতে পারে, অ্যাপেলসের মোবাইল হতে পারে, অ্যাপেলের মোবাইল, তারপরে মোর এক্সপেন্সিভ যেসব প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ। তো সেইগুলোর ক্ষেত্রে এটা আমার লাক্সারি আইটেমে এসে দাঁড়াচ্ছে, তাই তো? তো লাক্সারি আইটেমের ডিজাইনিং ক্লথসও হতে পারে, লাক্সারি ডিজাইনিং শুজ হতে পারে। তো লাক্সারি আইটেমের ক্ষেত্রে ইডির মান গ্রেটার দ্যান না লেস দ্যান ওয়ান হয়, নাকি ইডির মান জিরো না ইনফিনিটি হয়? আমাকে বোঝাও। কারণ আগেরটা আমরা ইনইলাস্টিক ডিমান্ড পড়লাম, নেসেসিটি, এটার ক্ষেত্রে কি হবে? দেখো নিউমেরিক্যাল লাক্সারি এক্সাম্পল ইডি। ধরো, ধরো প্রাইস 20% চেঞ্জ হলো, কোয়ান্টিটি ডিমান্ড কতটা চেঞ্জ হবে? প্রাইস ধরো 20% চেঞ্জ হলো, ধরলাম প্রাইস 20% বেড়ে গেল, কোয়ান্টিটি ডিমান্ড কতটা চেঞ্জ হবে? তাহলে এর কম হবে, এর সমান হবে, না ইকুয়াল হবে, এই তোমার বেশি হবে? বেশি। বেশি হবে। তো আমি যদি 40%ই ধরি, তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে? টু। দ্যাট ইট ক্লিয়ারলি ইন্ডিকেট ইডি গ্রেটার দেন ওয়ান। বোঝা গেল কি? হ্যাঁ মানে ইলাস্টিক ডিমান্ড। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে যদি ধরি আমি, সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে যদি ধরি, তাহলে কি হবে বলো? ইডি ইকুয়াল টু হ্যাঁ, জিরো। ইডি ইডি ইকুয়াল টু জিরো। কেন হবে বলো তো? যদি তাই হয় তাহলে কেন হবে? আচ্ছা, সাবস্টিটিউট গুডস এর বিষয়টা একটু বলে নিই। এটা ধরো এক্স আর ওয়াই দুটো প্রোডাক্ট, হ্যাঁ। এক্স এর যদি দাম বাড়ে, তাহলে ওয়াই এর কি হবে? এক্স এর যদি দাম বাড়ে, তাহলে ওয়াই প্রোডাক্টের কি ডিমান্ড বাড়বে না কমবে? কমবে। হ্যাঁ, আরেকবার বলছি, এক্স এর যদি দাম বাড়ে, এটাকে এইভাবে নাও, এক্স এর যদি দাম বাড়ে, ওয়াই প্রোডাক্টের ডিমান্ড বাড়বে না কমবে? ডিমান্ড বাড়বে। আচ্ছা, বাড়বে। তার কারণ ধরি আমি এটা কফি, হ্যাঁ, আর এটা চা। তো কফির দেখা গেল দাম বেড়ে গেল, তো কফির দাম বাড়লে লোকে এখন চা প্রচুর পরিমাণে খাবে, তখন কি চায়ের দামটা ফিক্সড আছে। তো এইরকম ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি বলা হয় এটাকে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ওকে, তো ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান কি হচ্ছে দেখো, একটা বাড়ছে বলে অপরটা কি হচ্ছে? একটা বাড়ছে বলে অপরটা কি হচ্ছে? কমছে। হ্যাঁ, কমে যাচ্ছে। একটা বাড়ছে বলে অপরটা, কমে যাচ্ছে। হাই, এটার এটার প্রাইস বেড়েছিল, এটার কোয়ান্টিটি ডিমান্ড কি হলো? বেড়েছে। গুড। তাহলে একটা বাড়ছে, অপরটাও বেড়ে যাচ্ছে, তার মানে বোথ আর পজিটিভ। তার মানে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান কি হবে? পজিটিভ। বোঝা গেল? ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান পজিটিভ, তাহলে সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়। এবার যদি আমি কমপ্লিমেন্টারি গুডস ধরি, সাবস্টিটিউট গুডস কি, কমপ্লিমেন্টারি গুডস কি, জানো তো? না স্যার। আচ্ছা, এটা তো জানো না, তাহলে একটু বলে দিই, দাঁড়াও 1 মিনিট। ওকে, সাবস্টিটিউট গুডস হচ্ছে যখন একটা প্রোডাক্টের এগেনস্টে আমরা অন্য একটা প্রোডাক্টকে ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে একটা প্রোডাক্টস, যখন ধরো আমি একটা প্রোডাক্টসে ধরলাম ফিশ, ঠিক আছে? তো ধরো আমি বাজারে গেলাম, মার্কেটে, এবার মার্কেটে গিয়ে দেখলাম যে এটা আর নেই, ঠিক আছে? তো বাড়িতে আত্মীয় এসছে, তো এই মুহূর্তে খাওয়ানোর মতন অপশন আমার কাছে সিমিলার কি আছে? তোমার মিট হতে পারে, তাই তো? হতে পারে তো? হতে পারে। হ্যাঁ স্যার। তো সেক্ষেত্রে আমার এটার সাবস্টিটিউট প্রোডাক্ট এটা হবে, আর এটার সাবস্টিটিউট প্রোডাক্ট এটা হবে। ওকে, তার মানে সাবস্টিটিউট প্রোডাক্ট কি? কফি, তার এগেনস্টে আমরা টি ইউজ করতে পারি, হুম। তারপরে ধরো আর কি কি হতে পারে এরকম?
ধরো বুট জুতোর এগেনস্টে সাবস্টিটিউট আর কিছু হতে পারে? বুট যে জুতোটা, তার এগেনস্টে সাবস্টিটিউট আর কিছু হতে পারে? স্যার স্যান্ডেল। হ্যাঁ, হতে পারে। কম্পিউটারের সাবস্টিটিউট কিছু হতে পারে? মোবাইল, ল্যাপটপ। ল্যাপটপ হতে পারে। ঠিক আছে, কম্পিউটার এগেনস্টে ল্যাপটপ হতে পারে। তো এগুলোকে সাবস্টিটিউট বলে। কমপ্লিমেন্টারি কাকে বলে? কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি এটা হচ্ছে কিনা একটা যদি ইউজ করি, একটা প্রোডাক্ট যদি ইউজ করি, তার অপর প্রোডাক্টটাকে আমাকে ইউজ করতে হবে সিমিলার। হ্যাঁ, তার মানে কি, যখন দুটো গুডসকে একসঙ্গে ইউজ করতে হচ্ছে, তখন তাকে বলছি কি, কমপ্লিমেন্টারি। যেমন ধরো কম্পিউটার আর ইন্টারনেট আমরা যদি বলি, দুটোকে একসঙ্গে ইউজ করতে হচ্ছে, হচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি বলি যে আর দুটো উদাহরণ দাও, তাহলে কি হবে? স্যার ডিজেল আর কার। হ্যাঁ, মানে পেট্রোল অ্যান্ড কার। ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কমপ্লিমেন্টারি গুডস, এটার ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি কী হবে বলো তো? নেগেটিভ হবে। কেন? এটার যদি ডিমান্ড বেড়ে যায়, হ্যাঁ, এটার যদি ডিমান্ড বেড়ে যায়, তাহলে এটার ডিমান্ড কী হবে বলো তো? মানে এটার যদি প্রাইস বেড়ে যায়, ধরো আমি একটা ধরলাম যে ধরো কার, তার যদি প্রাইস বেড়ে যায়, হ্যাঁ, প্রাইস যদি বেড়ে যায়, তাহলে অপর যে পেট্রোল যে একটা পার্ট আছে, তার ডিমান্ড কী হবে বলো? কমে যাবে স্যার। তার ডিমান্ড কী হবে? কমে যাবে। তার মানে কি হচ্ছে? নেগেটিভ। বোঝা গেল কি? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তো এগুলো পরপর ভালো করে বুঝবে কিন্তু।